নমস্কার বন্ধুরা, অডিও পাঠশালায় আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শুনে আপনার মনে হবে এও কি সম্ভব। মনে করুন রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে হেরে গেছেন বা তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবুও তিনি বলছেন না আমি পদ ছাড়বো না। তখন কি হবে? কে তাকে ধাক্কা দিয়ে সরাবে? সংবিধানের কোন পাওয়ার বা কোন জাদু বলে তাকে গদি থেকে নামানো যায়? আজ আমরা বিষয়টি একদম সহজ উদাহরণ দিয়ে এই জটিল বিষয়টি বুঝব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে থাকছে এক অদ্ভুত টুইস্ট। ভারতের সংবিধানের 164-র 1 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল খুব পরিষ্কার কথা বলে। সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা রাজ্যপালের সন্তোষের ওপর পদে থাকবেন, মানে প্লেজার অফ গভর্নরের ওপর। তার মানে কি রাজ্যপাল যখন খুশি কাউকে সরিয়ে দেবেন? একদমই নয়। সংসদীয় গণতন্ত্রে রাজ্যপাল তখনই একজনকে সরাতে পারেন যখন তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন না। নির্বাচনের পর যদি দেখা যায় কোনো দলই ম্যাজিক ফিগার পায়নি অথবা বর্তমান মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না, তখন আসরে নামেন রাজ্যপাল বা গভর্নর। রাজ্যপাল তখন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বলেন আপনার গরিষ্ঠতা প্রমাণ করুন। একেই আমরা বলি ফ্লোর টেস্ট বা আস্থা ভোট। এর জন্য একটি বিশেষ দিন ধার্য করা হয়। সেই দিন বিধানসভায় সব বিধায়কদের সামনে ভোট হয়। যদি মুখ্যমন্ত্রী হেরে যান এবং তবুও বলেন আমি নামবো না, তখনই রাজ্যপাল তার বিশেষ ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার ব্যবহার করেন। তিনি লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত বা ডিসমিস করতে পারেন। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে পারি। 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছিলেন, কিন্তু তার দল তৃণমূল কংগ্রেস তো বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। নিয়ম হলো মুখ্যমন্ত্রী নিজে হারলেও যদি দল জেতে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তবে শর্ত থাকে 6 মাসের মধ্যে তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। কিন্তু ভাবুন তো, যদি দলও হারতো আর তিনিও হারতেন অথচ পদ ছাড়তেন না, সেক্ষেত্রে রাজ্যপাল তখনই তাকে নতুন মন্ত্রিসভা গঠনের আগে পদত্যাগ করতে বাধ্য করতেন। কারণ নিয়ম হলো নির্বাচনের ফল বেরোনোর পর পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে শপথ নিতে হবে। এবার চলুন দক্ষিণের দিকে। কর্ণাটকে 2018 সালে কি হয়েছিল? বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হয়েছিল, কিন্তু ম্যাজিক ফিগার ছিল না। ইয়েদুরাপ্পা সাহেব মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নিলেন, কিন্তু কংগ্রেস আর জেডিএস জোট করে বলল আমাদের কাছে বেশি বিধায়ক আছে। ইয়েদুরাপ্পা গদি ছাড়তে রাজি ছিলেন না। তখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বলল আগামীকালই ফ্লোর টেস্ট হবে। ইয়েদুরাপ্পা জানতেন তিনি হারবেন, তাই বিধানসভায় আবেগঘন ভাষণ দিয়ে ভোট হওয়ার আগেই পদত্যাগ করলেন। যদি তিনি তা না করতেন তবে রাজ্যপাল তাকে সরাতে বাধ্য হতেন। এবার চলুন উত্তরপ্রদেশের জগদম্বিকা পাল 1998 সালে কি ঘটেছিল। এটি ভারতের রাজনীতির সবচেয়ে বড় ড্রামা। মাত্র 44 ঘন্টার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। রাজ্যপাল রমেশ ভান্ডারী হুট করে কল্যাণ সিংকে সরিয়ে জগদম্বিকা পালকে শপথ করিয়ে দিলেন। কল্যাণ সিং বললেন আমি সরব না, আমিই মুখ্যমন্ত্রী। আদালত হস্তক্ষেপ করলো এবং কল্যাণ সিংকে আবার ক্ষমতায় ফেরানো হলো। এখান থেকে আমরা বুঝলাম চাইলে কাউকে সরানো যায় না, পদ্ধতি মেনে সরাতে হয়। ধরুন মুখ্যমন্ত্রী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেন না, অথচ তিনি রাজ্যপালকে বললেন আমি পদত্যাগ করব না, বরং আপনি বিধানসভা ভেঙে দিন। রাজ্যপাল কি তা করবেন? না, একদমই না। কারণ ক্যাবিনেটের পরামর্শ রাজ্যপাল তখনই শোনেন যখন ক্যাবিনেট সংখ্যাগরিষ্ঠ থাকে। যে দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার পরামর্শ শুনতে রাজ্যপাল বাধ্য নন। এখানে একটা বড় অস্ত্র আছে রাজ্যপালের হাতে, আর্টিকেল 356, যাকে আমরা বলি রাষ্ট্রপতি শাসন। যদি রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয় তখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠান। রাষ্ট্রপতির সম্মতিতে তখন সরাসরি কেন্দ্রশাসিত শাসন শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর গদি তখন 1 সেকেন্ডে ভ্যানিশ হয়ে যায়। এখন যদি কেউ ভাবে আমি গদিতে আঠা দিয়ে বসে থাকবো আর কেউ সরাতে পারবে না, তবে সেটা ভুল ধারণা। ভারতের সংবিধান কোনো রাজা বা মহারাজার রাজত্ব নয়। এখানে জনগণের ভোটই শেষ কথা। নির্বাচনের ফল যদি আপনার বিপক্ষে যায় তবে আপনাকে সরতেই হবে। আপনি না সরলে পুলিশ আর আদালত আপনাকে বাধ্য করবে। রাজনীতিতেও সংবিধানের অভিভাবক হলেন রাষ্ট্রপতি আর রাজ্যপাল। তারা যখন দেখে কে নিয়ম মানছে না তখন তারা আর্টিকেল 164 এর ডান্ডা ব্যবহার করেন। রাজ্যপাল যখন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন তখন একে বলা হয় পয়েন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং রাজ্যপাল যখন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেন তখন সেটাকে বলা হয় ডিসমিসাল। সংখ্যাগরিষ্ঠতা নেই মানেই আপনার মন্ত্রিসভা অবৈধ। অবৈধ মন্ত্রিসভার কোনো নির্দেশ আমলারা বা পুলিশ কেউই মানতে বাধ্য নয়।
এই সুপ্রিম কোর্টের আরও একটি এস আর বোম্মাই মামলা, যেটা 1994 সালে হয়েছিল, এই মামলাতেই বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ভাগ্য বিধানসভাতেই ঠিক হবে। কেউ যদি গদিতে বসে থাকেন, থাকলেই তিনি মুখ্যমন্ত্রী নন, তাকে বিধানসভার ফ্লোর টেস্টে 3টি জিনিস দেখাতে হয়: সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতা আর সংখ্যাগরিষ্ঠতা। চলুন আরও একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। মনে করুন একটা ভাড়া বাড়ি, আপনার ভাড়ার মেয়াদ শেষ, মালিক বলছে ঘর ছাড়ো, কিন্তু আপনি বলছেন ছাড়বো না। তখন মালিক কি একা আপনাকে সরাবেন? না, তিনি পুলিশ নিয়ে আসবেন। রাজনীতিতে মালিক হলো সংবিধান আর পুলিশ হলো রাজ্যপাল। রাজ্যপাল তখন মার্শালের মাধ্যমে আপনাকে বিধানসভা থেকে বের করে দিতে পারেন। উত্তরাখণ্ডে 2016 সালে হরিশ রাওয়াতের সাথেও অনেকটা এমন হয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন ফ্লোর টেস্টের অনুমতি দেয়নি, তখন বড় সড়ো অশান্তি চলছিল। তাই নিয়ম হলো সংখ্যাগরিষ্ঠতা না থাকলে আপনি আসলে কেউই নন।